Hello, dear students, how are you? আবার সকলের সাথে দেখা হচ্ছে আজকে। সবাই যুক্ত হোক, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আজকে লেকচারটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা আসলে কি আমরা আজকে খুব ধরে ধরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে আসলে সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা আসলে কি এবং এর মধ্যে কত ধরনের টাইপ আছে, কত ধরনের টাইপ থেকে কোয়েশ্চেন আসতে পারে, কত ধরনের সেন্টেন্স কানেক্টর আসলে পরীক্ষায় তোমাদের আসতে পারে, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যা শিখলাম তা আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে পরিচিত যুক্ত হচ্ছে, আর সবাই পরিচিত, সবাই আমার পরিচিত অবশ্যই। দ্রুত একটু যুক্ত হয়ে যাও ক্লাসের মধ্যে। ভাই, ইংলিশ ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি, শাফিন। হ্যাঁ, তোমার নাম আমার মনে আছে। আরও আছে, অনেকজনই আছে, শুধু তুমি নয়, আরও অনেকেই আছে যারা ইংলিশ উইনার কোর্সের স্টুডেন্ট। আচ্ছা, দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করো, দ্রুত সবাই একটু মেনশন করে দাও। সবাই যার যার বন্ধুদেরকে, যার যার সাথে পরিচয় আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সালাম জানাচ্ছ সবাইকে ভাই, একসাথে ওয়ালাইকুম আসসালাম বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি, কি বলো? সাউন্ডটা আশা করি ক্লিয়ার, তাই? ওকে, সাউন্ড ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আমরা শুরু করে দিচ্ছি। চলো, আজকে আমরা একটা সুন্দর গল্প দিয়ে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আজকে আমরা কি পড়বো বলো তো? সেন্টেন্স কানেক্টরস। এটা ছোট্ট গল্প বলি। এই যে এখানে একটা মাছি সমস্যা করতেছে, মাছিটা বসতেছে, দাগ পড়তেছে। এই মাছি, যা যা, মাছি যা যা। তোর এখানে কি? তুই কি ক্লাস করবি? তুই কি ইংলিশ শিখবি? হ্যাঁ, তুই এখানে কেন আছিস? তোর কাজ হচ্ছে বাইরে যে ঘুরবি, খেলবি, তুই কেন এখানে এখানে আসছস? হ্যাঁ, এখানে আমরা পড়াশোনা করি। মাছিরও ইচ্ছা করছে, বুঝছো, আজকে একটু পড়াশোনা করার। মাছি বলতেছে গিয়ে ওর মায়ের কাছে বা ওর সমাজের মধ্যে যে মানিক স্যারের কাছে গিয়েছিলাম, স্যারের বোর্ডে একটু বসে আমি একটু আঁকাআঁকি করতেছিলাম, একটু রং করতেছিলাম, হলুদ করতেছিলাম, নীল করতেছিলাম। স্যার আমাকে ভাগাই দিল। কেন? স্যারের মনে এত নিষ্ঠুর কেন? স্যারকে চায় না? আমরা মাছি বলে কি আমাদের প্রাণ নাই? আমরা মাছি বলে কি আমরা মানুষ না? আমাদের একটু পড়াশোনা করতে ইচ্ছা করে না? আমাদের একটু জ্ঞান অর্জন করতে ইচ্ছা করে না? আমাদের একটু ইংলিশে স্পিকিং করতে ইচ্ছা করে না? আমরা একটু, আছে না ব্যাপারটা ওইরকম? তো মাছি হয়তো এরকম মনে করতেছে যে মানিক স্যার তিনি কি শুধু মানুষেরই স্যার, তিনি কি আমাদের মাছির স্যার না? যাই হোক, মাছি ডিস্টার্ব করতেছে, মেলা ডিস্টার্ব করে। তোরা ইংলিশ শিখবি, তোরা পরে আসবি, তোরা রাতে আলাদা ক্লাস করতে আসবি স্যারের কাছে, বুঝছস? তোদেরকে মাছিদেরকে একসাথে বসাবো চেয়ারের মধ্যে, চেয়ারে বসিয়ে তারপর লেকচার দিব। ইয়েস, দিস ইজ দ্য ক্লাস ফর দ্য ফ্লাইজ। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা একটু সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা কি এটা একটু আলোচনা করি, ঠিক আছে? দেখো, কানেক্টর শব্দটা আগে একটু বুঝো। শব্দটা কি? কানেক্টর, রাইট? হাই হাই, এই এত বড় লেখা দিয়ে আমি কিভাবে লিখবো? ওকে, এটুকু নিলাম। হ্যাঁ, কানেক্টর এটাও ছোট হয়ে গেছে, আর একটু বড় করি। আচ্ছা, শব্দটা বোঝো কি হচ্ছে? কানেক্ট। আচ্ছা, কানেক্ট মানে কি বলতো? কানেক্ট মানে হচ্ছে যুক্ত করা, সংযুক্ত করা বা একত্রিত করা বা সংঘবদ্ধ করা।
কি পাচ্ছি আমরা কানেক্ট শব্দের অর্থ থেকে? একত্রিত করা, যুক্ত করা বা সংগঠিত করা, রাইট? বা সংগঠিত করা, সংগঠিত করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কানেক্ট থেকে এসেছে কি? কানেক্ট শব্দটা কিন্তু একটা ভার্ব, এটা পার্ট অফ স্পিচের কোন ফর্ম? ভার্ব। আচ্ছা, তার মানে কানেক্ট করা, যুক্ত করা বা সংগঠিত করার যে কাজটা, এটা যারা করে তারা হচ্ছে কানেক্টরস। হয়ে গেল। তাহলে কানেক্ট যদি ভার্ব হয় তাহলে কানেক্টর কি বলতো? কানেক্টর হচ্ছে আমাদের একটা নাউন, ঠিক আছে? অর্থাৎ যে বা যারা একত্রিত করে, যে বা যারা একত্রিত করে। হয়ে গেল। আচ্ছা, তার মানে ইংরেজি আমাদের যে গ্রামার রয়েছে, আমরা অনেক কথা বলি, রাইট? ধরো আমি ভাইয়া তোমাকে সিম্পল দুটো বাক্য বলি, তাহলে তুমি এই জিনিসটা পার্থক্য করে ধরতে পারবা, ঠিক আছে? ধরো আমি তোমাকে কি দেখাই, একটু সিম্পল এক্সাম্পল তোমাকে দেখাই, চলো ব্যাপারটা কিরকম হয় এটা বাস্তবে তোমাকে দেখাই। এটা বোঝার জন্য ভাইয়া তোমাকে দুইটা সেন্টেন্স লিখবো, তুমি নিজে বোঝার চেষ্টা করবা যে কোন বাক্যটির উদ্দেশ্য কি বা কোন বাক্যটি কেন হলো। যেমন ধর আমি যদি বলি যে ফাহিম did not study well, হ্যাঁ? আচ্ছা ভাইরা এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, হ্যাঁ?
ওকে, ভাইয়ের এখানে কাছের মসজিদটা না আজান শেষ হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে কি বলছে যে এই দুইটা বাক্য পড়ে আমরা একটা পার্থক্য বোঝার চেষ্টা করব। কি বলেছে বাক্য দুইটার মধ্যে খেয়াল করো। এই বাক্যে কি লিখেছি? ফাহিম ডিড নট স্টাডি ওয়েল, মানে ফাহিম ভালোভাবে পড়াশোনা করে নাই। হি ফেইলড ইন দ্য ফাইনাল এক্সাম, সে বার্ষিক পরীক্ষায় ফেল করেছে। এই কথাটা যতটা সুন্দর, তার পরেরটা দেখি তো একটু আমরা, তার চেয়ে বেটার মনে হচ্ছে নাকি ওয়ার্স মনে হচ্ছে? ফাহিম ডিড নট স্টাডি ওয়েল, ফাহিম ভালোভাবে পড়াশোনা করেনি। দ্যাট ইজ ওয়াই হি ফেইলড ইন দ্য এক্সাম, এবং সেজন্যই সে পরীক্ষা ফেল করেছে। সো ফ্রম দিস টু সেন্টেন্সেস হুইচ ইজ বেটার? কোন সেন্টেন্সটা মনে হচ্ছে এটা শুনতে আরেকটু ভালো লাগছে, এই কথাটা আরেকটু গোছানো মনে হচ্ছে, কথাটা আরেকটু কানেক্ট করতেছে পুরো সেন্টেন্সটাকে, পুরো কথাটাকে। কোন সেন্টেন্সটা মনে হচ্ছে? দেখো এখানে কি বলছে, ফাহিম হচ্ছে পড়াশোনা করেনি, ফাহিম ফেল করেছে। আর এইখানে দ্যাট ইজ ওয়াই এর মাধ্যমে কিন্তু প্রথম সেন্টেন্সটাকে কানেক্ট করেছে যে ফাহিম ডিড নট স্টাডি ওয়েল, ফাহিম ভালোভাবে পড়াশোনা করেনি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, অথবা শুধু দ্যাট ইজ ওয়াই, সেই কারণে। কারণটা কি যে এখান থেকে বলছে, কানেক্ট করছে, সেই কারণে হি ফেইলড ইন দ্য এক্সাম, সেজন্যই সে পরীক্ষায় ফেল করেছে। তার মানে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু বেটার একটা সেন্স দিচ্ছে যে প্রথম কি ঘটেছে, কারণটা কি, এবং সেই কারণে ফলটা কি, এই দুইটার মধ্যে কিন্তু কানেক্ট করেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের রিজন পার্ট ছিল। এটা কি ছিল? এই পার্টটা প্রথম অংশ ছিল সেন্টেন্সের রিজন, কারণ ছিল, মানে কারণটা কি ঘটনাটা ঘটার। আর তারপরে আমাদের অংশটা ছিল কি ফাইনাল পার্ট, অথবা এইটাকে আমরা বলতে পারি ইফেক্ট, একটা সেন্টেন্সের কনসিকোয়েন্স বলতে পারি। তাহলে এটাকে আমরা বলবো কি? এটা বলবো হচ্ছে কজ, আর এরপরটা বলবো হচ্ছে ইফেক্ট। অর্থাৎ আমাদের কানেক্টরের কাজ হচ্ছে কজ আর ইফেক্টের মধ্যে সম্বন্ধ সৃষ্টি করা, বাক্যকে একটা সুন্দর মেলবন্ধনে নিয়ে আসা। তাহলে এইটাকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টর। তাহলে সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা সেটা একটু ভাইকে জানাও। দ্রুত তোমরা একটু কমেন্ট করে আমাকে উত্তর জানাইতে হবে, ঠিক আছে? সেন্টেন্স কানেক্টর ব্যাপারটা কি সেটা তুমি খানিকটা বুঝতে পেরেছোই না, যদিও সংজ্ঞা পরীক্ষা আসবে না। রাইট, গুড, ঠিক আছে। আমরা কিন্তু একদম র্যাপিড ফায়ার একদম সুন্দরভাবে পড়ব। সো ধারণা ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে? মানে ধারণা ক্লিয়ার হওয়া ছাড়া তুমি তো লাইফে কোথাও গেলেই দেখবা যে তুমি আটকে গেছো, ইংলিশ পারো না। তাহলে এটাকে আমরা বলছি কি কানেক্টর। তাহলে সুন্দর করে একটা সংজ্ঞা লিখো তো, একটা সংজ্ঞা লেখো সুন্দর করে, যে যে সকল শব্দ বা ওয়ার্ড অথবা ফ্রেজ, লিখো ওয়ার্ড অথবা ফ্রেজ একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক স্থাপন করে সে সকল ওয়ার্ডস বা ফ্রেজকে কানেক্টরস বলা হয়। ক্লিয়ার? তাহলে এটা একটু লিখে নাও তোমরা নোটটা, যে সকল ওয়ার্ড অর ফ্রেজ একটি বাক্যের সাথে অন্য আরেকটা বাক্যের, পুরো কথার মধ্যে একটা বাক্যের সাথে অন্য আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করে। এটা হইতে পারে কিন্তু দিয়ে হতে পারে, অ্যান্ড দিয়ে হতে পারে, দ্যাট ইজ ওয়াই দিয়ে হতে পারে, হাউএভার দিয়ে হতে পারে। এরকম অনেকগুলো আমরা পরিচিত জিনিসপত্র আজকে আমরা শিখব, ঠিক আছে? অর্থাৎ যেগুলো আমাদের পরীক্ষায় আসে একদম
অ্যাটেন্টিভলি আমরা এগুলোকে দেখবো, এগুলোর ব্যবহারগুলো প্রত্যেকটা শিখবো। তাহলে কি পাচ্ছি আমরা? যে সকল ওয়ার্ড অথবা ফ্রেজ একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক স্থাপন করে সেই সকল ওয়ার্ডস অথবা ফ্রেজকে কি বলা হয়? কানেক্টরস বলা হয়। প্লুরাল বললাম যেহেতু এখানে অনেকগুলো আছে, তাই কানেক্টরস বললাম। আরেকবার ভাইয়ের সাথে বলে নাও কি? যে সকল ওয়ার্ড অথবা ফ্রেজ একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক স্থাপন করে। আবার বলছি, যে সকল ওয়ার্ড অথবা ফ্রেজ বাক্যের একটি অংশের সাথে বা একটি বাক্যের সাথে অন্য আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করে, জোড়া লাগায়, এদের অর্থটাকে সমন্বিত করে, সেই সকল ওয়ার্ড বা ফ্রেজকে আমরা কি বলে থাকি? কানেক্টরস। ক্লিয়ার? আশা করছি তোমাদের সংজ্ঞাটা তোমাদের বুঝতে আর সমস্যা নেই। হ্যাঁ ভাই, একাডেমিকের নোট আছে, আবার কি করব? করতে পারো, আজকে অনেক কিছু নতুন আলোচনা আসবে। বাট যদি তুমি খুব ভালো বেসিক থাকে তাহলে প্রয়োজন নাই, ঠিক আছে? বাট নোট করা কখনোই খারাপ না। মানে নোট করার ব্যাপারটা এমন না যে আগে আছে এখন নোট করলে কি আমার জন্য ক্ষতি হয়ে যাবে কিনা, না। তুমি চেষ্টা করবা সবসময় কাজের মধ্যে থাকার জন্য। এতে কি হবে? তোমার অলসতা জিনিসটা যেমন কাটবে, পাশাপাশি তোমার একটা ইন্টারাকশন তৈরি হবে। ক্লাসের প্রতি তোমার যে আকর্ষণটা, ক্লাসের প্রতি তোমার যে এই সম্পর্কটা, এটা তোমার সাথে কানেক্ট করবে। তুমি শুধু বসে থাকলে তোমার অ্যাটেনশন ব্রেক করবে। এদিকে পাখি দেখবা, গাছপালা দেখবা, ফুল দেখবা, ফল দেখবা। সো বেটার হচ্ছে যা যা পড়াচ্ছে মনোযোগ দিয়ে তা নোট করে ফেলা, ঠিক আছে? নতুনত্ব কিছু তোমার মধ্যে আস্তে আস্তে তৈরি হবে। একটা ছোট গল্প বলি, হ্যাঁ? তোমাকে ছোট্ট একটা জিনিস তোমার জন্য বলছি। আমাকে যে কমেন্টটা করেছো, আমি ছোট্ট একটা গল্প বলি, হ্যাঁ? আচ্ছা, অনেকে বলছে যে পরে নোট করবে। এটা করতে পারো, এটা ফাইন যে তুমি পরে নোট করতে পারো, বাট নোট করার ব্যাপারটা সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি। ব্যাপারটা শোনো, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একজন বিখ্যাত খুব সম্মত, উনি হচ্ছে একজন শায়েখ বা আলেম এরকম কিছু। তো উনি অনেক পড়া পড়েন, পড়ে মানে ভুলে যান, ঠিক আছে? এরকম একটা ঘটনা ঘটছে। তো উনি যখন কি করলো, উনি বলল যে ওনার যেই মাস্টার রয়েছে, ওনার যে গুরু রয়েছে, ওনার যেই শিক্ষক রয়েছে, ওনার কাছে গেছে যে হ্যাঁ, আলেমের কাছে একজন গিয়েছে যে আমি তো অনেক বই পড়ি, কিন্তু কথা হচ্ছে বইটা যে এত ভালো বই পড়লাম, বইটার না আমার মনে থাকে না। অর্থাৎ বইয়ের মধ্যে এতগুলো অধ্যায় আছে, এতগুলো চ্যাপ্টার আছে, এতগুলো সুন্দর সুন্দর আলোচনা আছে, এতগুলো এখানে সব কিছু মিলিয়ে বইটার আমার মনে থাকে না। তো বললাম কি করতে পারি, কি করলে আমার এটা কি করবো এখন, আমার যে মনে থাকে না। তখন ওনার যেই মাস্টার রয়েছে উনি বলল, এই নাও তোমাকে খেজুরটা দিলাম, তুমি এই খেজুরটা খেয়ে ফেলো। ফাইন। তিনি বিচিটা বা খোসাটা মানে বিচিটা ফেলে তিনি খেজুরটা সুন্দরভাবে খেয়ে ফেললেন। এখন ওনাকে ওনার যে মাস্টার প্রশ্ন করেছে যে তুমি যে খেজুরটা খেয়েছো, খেজুরটা কোথায়? কি বলছে প্রশ্নটা বুঝে ভালো হবে। এইভাবে কিন্তু আমাদের মন আস্তে আস্তে কি হয়, বড় হয়, চিন্তা করতে শিখো। ওই মাস্টার জিজ্ঞেস করলো যে তোমার যে খেজুরটা দিয়েছে তোমাকে, খেজুরটা কোথায়? আমাকে দাও, তোমাকে এত বড় একটা খেজুর দিলাম, খেজুরের মধ্যে অনেক কিছু ছিল, খেজুরটা কোথায় গেল? এটা তো আমি তোকে আস্ত বড় একটা খেজুর দিয়েছি, রাইট? ভালো খেজুর, সুস্বাদু মিষ্টি খেজুর, কোথায় সেটা? তখন ওই যে তার শিষ্য বা তার স্টুডেন্ট বলল কি যে আমি তো খেয়ে ফেলছি, এখন এটা তো আমি চিবিয়ে খাইছি, যখন এটা রস হয়ে, এটা পুষ্টি, ভিটামিন, শর্করা, প্রোটিন সব কিছু এটা পার্ট বাই পার্ট আমার রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন সেলে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, রাইট? তখন মাস্টার অ্যান্সার দিলেন, দেখো তোমাকে খেজুর দিয়েছি, খেজুরটা কিন্তু তোমার পেটে বা খেজুরটা কিন্তু তোমার কাছে না, তোমার এটা থেকে নির্যাস গিয়েছে। খেজুরের মধ্যে যে ভিটামিন ছিল, মিনারেলস ছিল, এটার মধ্যে যেই আরও পদার্থ ছিল, সেগুলো তোমার শরীরের মধ্যে গিয়ে শরীরের রক্ত, মাংস, সেলগুলো গঠন করতে সাহায্য করছে। ঠিক একইভাবে তুমি যখন বই পড়ছো, ঠিক এক্স্যাক্টলি পুরা বইটা হয়তো তোমার মনের মধ্যে নাই, কিন্তু ওই বইয়ের জ্ঞানগুলো, ওই বইয়ের শব্দগুলো, ওই বইয়ের ভাবগুলো, ওই বইয়ের যে চরিত্রের যেই গঠনগুলো, ওই বইয়ের যেই নান্দনিকতাগুলো, বইয়ের যেই ভাবার্থগুলো, মর্মার্থগুলো, এগুলা ভেঙে ভেঙে তোমার ব্রেইনে গিয়ে পৌঁছাইছে, যা তোমার কথাকে, তোমার আচরণকে, তোমার ব্যবহারকে, তোমার নম্রতাকে, তোমার ভদ্রতাকে আরও শানিত করবে, আরও সুন্দর করবে। তখন স্টুডেন্ট বুঝতে পারলো যে আমরা যে পড়ি বা নোট করি বা যাই করি না কেন, এটা বৃথা না। দেখলে হয়তো আমার কাছে কিছু নাই মনে হচ্ছে, কিন্তু এখনই এই নোটটা করার সময় অথবা আজকে এই ক্লাসটা করার সময়
এমন একটা ছোট্ট জিনিস শিখলাম যেটা আগের কানেক্টরের ক্লাসে আমি হয়তো পারি নাই, অথবা জানি নাই, অথবা ভাইয়া নতুন বলছে, অথবা আমি ক্লাসটা করতে গিয়ে নতুন একটা জিনিস খুঁজে পাইছি। শিক্ষার মানে মূল জায়গাটা এখানেই। তুমি হয়তো এক ক্লাসের সব শিখবা না, বাট কিছু না কিছু ক্লাস বা কিছু না কিছু জিনিস প্রতিটা ক্লাসে কিন্তু তোমরা শিখবা। আর এটাই তোমাকে আস্তে আস্তে ম্যাচিওর করবে, তোমাকে পারফর্ম করতে সাহায্য করবে, তোমাকে আরও বেটার একটা হিউম্যান বিইং করে তুলবে, একটা শিক্ষার্থী থেকে একটা মানুষ হিসেবে গড়ে তুলবে তোমাদেরকে। সো প্রত্যেকেই এই সেন্সটা মাথায় রেখেই পড়াশোনায় বসবা, যে বইয়ের সব মুখস্থ হইতে হবে, না হইলে আমার পড়াশোনা হয় না, ফ্রাস্ট্রেশন, ব্যাপারটা এরকম নয়। বরং যাই পড়ছো তা কোনো না কোনোভাবে তোমাকে আরেকটু ম্যাচিওর করছে, আরেকটু তোমাকে স্মার্ট করছে, আরেকটু তোমাকে সমৃদ্ধ করেছে। এটাই পড়ার উদ্দেশ্য। বোঝা গেল? ওকে, চলো তাহলে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে সংজ্ঞাটা দেখলাম, ঠিক আছে? চলো আমরা একটু ইম্পর্টেন্ট রুলসগুলো, অর্থাৎ টাইপ ভিত্তিকভাবে আমরা সবগুলো রুলসকে আলোচনা করবো, যে কোন রুলসটা কখন আমরা কোন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। খেয়াল করো কি পাচ্ছি আমরা। হোয়াট ইজ এ সেন্টেন্স কানেক্টর, এটা আলোচনা অলরেডি করেছি আমরা। সেন্টেন্স কানেক্টর কি কি আমরা এই আলোচনাটা করেছি, রাইট? আমরা এখানে আরেকবার একটু লিখছি, দেখো যে সেন্টেন্স কানেক্টর হলো সেন্টেন্স কানেক্টরস হলো সে সকল ওয়ার্ডস অথবা ফ্রেজ যারা একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক স্থাপন করে। ফ্রেজ যারা একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক স্থাপন করে। ওকে, অনেকবার লিখে দিলাম, তো এটা নোট করে ফেলো, এটা মাথায় ঢুকে যাবে। ওকে, টাইপ 1 আমরা দেখি টাইপ 1 কি আছে, ঠিক আছে? না, আজকে সন্ধ্যায় ক্লাস নেই তোমাদের। আজকে যে তোমাদের আজকে সন্ধ্যার ক্লাসটাই ভাইয়া নিয়ে নিচ্ছে এখন। হ্যাঁ, সো আজকে সন্ধ্যায় তোমাদের আর কোনো ক্লাস নেই, আজকে এখনই ক্লাসটা করে ফেলো, এখন ক্লাসগুলি কমপ্লিট হয়ে যাবে। আপনার বলা সুন্দর কথাগুলোর জন্য আপনাকে তো ভালো লাগে, থ্যাংক ইউ। তবে আমার পড়ানো আশা করি আমার কথার থেকে ভালো লাগা উচিত। আমি চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পড়ানোর জন্য, আশা করি পড়াটাও তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি যে কানেক্টরের প্রতিটা টাইপ কিভাবে আমরা একটু সলভ করতে পারি। খেয়াল করে কি বলছে। আচ্ছা, কানেক্টর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন ঘটনায় কোন কথার ক্ষেত্রে কোন কানেক্টরটা বসবে। এক্ষেত্রে আমরা এই যে এইটা মনে রাখবো ঘটনা, যে কোনো বর্ণনার ধারাবাহিকতা বা ঘটনাক্রমে বোঝাতে, অর্থাৎ কোন সিচুয়েশনে কোন কানেক্টরটা বসে এইটা জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোন সিচুয়েশনে কোন কথাটার পরে আমি কোন কানেক্টরটা ইউজ করতে পারি। আচ্ছা, প্রথমে টাইপ 1 দেখো কি বলছে, কোনো বর্ণনার ধারাবাহিকতা। বর্ণনার ধারাবাহিকতা মানে কি? আমরা যখন বলি যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি কি করলাম, প্রথমে আমি দাঁত ব্রাশ করলাম, করে আমি নিজে ফ্রেশ হলাম, তারপরে আমি গোসল করলাম, গোসল করা থেকে এসে আমি নাস্তা করলাম, নাস্তার পরে তৃতীয়ত কি বললাম, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত আমি আমার পোশাক পরলাম, এবং চতুর্থত আমি অবশেষে আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম স্কুলের উদ্দেশ্যে। তাহলে কোনো একটা ঘটনা যখন ধারাবাহিকভাবে বর্ণনা করবা, প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থত, সব শেষে এইরকম যখন আমরা বলি, তখন আমরা কি ইউজ করি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, রাইট? সবার শেষেরটার জন্য কি ইউজ করবো আমরা? ফাইনালি। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি, ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যাট দ্য বিগিনিং। তাহলে দেখো আমরা শুরুর জন্য কতগুলো লিখতে পারতেছি, শুরুর জন্য আমরা এতগুলো লিখতে পারতেছি। দেখো এই যে এখান থেকে শুরু করি, অ্যাট ফার্স্ট এটাও প্রথমত, ফার্স্টলিও প্রথমত, ইন দ্য ফার্স্ট প্লেস একদম প্রথম স্থানে, ইন দ্য ফার্স্ট প্লেস, অথবা অ্যাট দ্য বিগিনিং। তাহলে এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে শুরুর কাজটা। তুমি 4-5টা কাজ করছো, প্রথম কাজটার জন্য তুমি বসাবে কি? ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট প্লেস, অথবা
অ্যাট দ্য বিগিনিং। এখন দ্বিতীয় কথার সময় কি লিখবা তুমি? তখন তুমি কি লিখতে পারো? সেকেন্ডলি, তারপরে থার্ডলি, এরকম করে যতবার আসতে থাকবে সেটা লিখবা। কিন্তু সর্বশেষ কাজটার আগে লিখবা হচ্ছে কি? ফাইনালি। সর্বশেষটা ফাইনালি দিয়ে শেষ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো তোমার কাছে কাজ আছে মোট 3টা, কি বলবা? ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি। 3টা হয়ে গেল। কাজ আছে 4টা, তাহলে কি বলবা? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। কাজ আছে 5টা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি। তার মানে সবার শুরুটা হচ্ছে ফার্স্টলি, সবার শেষেরটা হচ্ছে কি আমাদের ফাইনালি। মাঝখানে সেকেন্ড, থার্ড যতটা গ্যাপ থাকে ততটা ইউজ করবা। তারপরে সবার শেষে কি পাচ্ছি আমরা? ফাইনালি। আমি কালারগুলো ডিফারেন্ট দিয়েছি যেন তোমার এটাকে গ্র্যাব করতে বুঝতে সুবিধা হয়। ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, অথবা কি রয়েছে? ইন দ্য এন্ড, টু কনক্লুড, নেক্সট, আফটার দ্যাট, দেন। এই সবগুলাই একটার পরে একটা ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে আমরা পারি। খেয়াল করে এখানে আমরা কি পাচ্ছি? ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কি বলছে খেয়াল করো, ভালোভাবে বাক্যটা বুঝো। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, ইউ হ্যাভ টু ডু সার্টেন থিংস, তোমাকে কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। অ্যাট ফার্স্ট, দেখো লিখে দিছে, প্রথমত ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি। দেখো আমাকে যখনই বলছে তোমাকে কিছু সার্টেন কাজ করতে হবে, অর্থাৎ কিছু নির্দিষ্ট কাজ তোমাকে করতে হবে, তখন কিন্তু একটা ধারণা আমার মাথায় আসতেছে যে এখানে একটার পরে একটা এরকমভাবে সিকোয়েন্স আসতে পারে। প্রথমে পড়বা, তারপরে রিভিশন দিবা, তারপরে এটা প্র্যাকটিস করবা, এই একটা ধারাবাহিকতা আসতে পারে। ঠিক একই ঘটনা ঘটছে যে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, প্রথমত তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। সেকেন্ডলি আরেকটা কাজ, যখন আরেকটা দ্বিতীয় কাজটা চলে আসে তখন আমি কি বললাম? সেকেন্ডলি ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট অ্যান্সার টু কোয়েশ্চেন, অর্থাৎ তুমি শুধু পড়লেই তো হবে না, কিছু কিছু সূত্র থাকে, কিছু কিছু প্রশ্ন থাকে, এটা মুখস্থ করতে হবে আমাকে। তাহলে ওই সূত্রগুলো কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। থার্ডলি, তারপর কি হচ্ছে আমরা তৃতীয়ত, ইউ হ্যাভ টু রাইট দেম আফটার মেমোরাইজিং। তাহলে কি বলছে দেখো, তোমাকে কি করতে হবে? সেগুলোকে খাতার মধ্যে লিখতে হবে মুখস্থ করার পরে। এবং সবশেষে ফাইনালি ইউ হ্যাভ টু রিভাইজ দেম ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারংবার, ঘন ঘন। তাহলে এই যে দেখো আমাকে যখন 4টা কাজের কথা বললো, অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি, শেষেরটা ফাইনালি, মাঝখানে গ্যাপ আছে 2টা, দিলে 1 আর 4 গেলেও 2টা গ্যাপ আছে, তাহলে 2টাতে কি হবে? সেকেন্ডলি, থার্ডলি। তাহলে এরকমভাবে আমরা যে কোনো কাজে যখন সিকোয়েন্স বোঝাবো যে আমাদের দেশের মধ্যে এই জিনিসটা, ধরো বায়ু দূষণ এইভাবে হচ্ছে বা পানি দূষণ এইভাবে হচ্ছে, প্রথমত কি করে? কীটনাশক দেওয়া হয় চারা গাছের মধ্যে। দ্বিতীয়ত ওই কীটনাশক বৃষ্টির পানিতে ভিজে যায় পানির মধ্যে। তৃতীয়ত ওই পানি আমরা পান করি, অবশেষে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। দেখো কিভাবে সিকোয়েন্সটা আসলো। আমরা বিভিন্নভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হই। যেমন প্রথমত কৃষকেরা তার ফসলের মধ্যে কীটনাশক ওষুধ দেন, বিষাক্ত বা রাসায়নিক। দ্বিতীয়ত বৃষ্টির পানিতে সেই কীটনাশক ভিজে যাচ্ছে বা ভেসে যাচ্ছে, গিয়ে পানিতে মিশতেছে, নদীর পানিতে। তৃতীয়ত আমরা নদীর পানি পান করছি এবং অবশেষে এভাবেই আমরা কি করছি, বা তারপর আমরা অসুস্থ হয়ে পড়ছি। তার মানে হচ্ছে যখন তোমাকে কোনো একটা কাজের সিকোয়েন্স বোঝাবে, ধারাবাহিকতা বোঝাবে, তখন তুমি কি এগুলো ইউজ করবে? অ্যাট ফার্স্টলি, ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যাট দ্য বিগিনিং, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, ইন দ্য এন্ড, টু কনক্লুড, নেক্সট, আফটার দ্যাট, দেন। এগুলো অর্থ বুঝে বুঝে বসাতে হবে। তাহলে এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা এই যে এই ফাইনালের জায়গায় অনেকে বলছে যে আমাকে লাস্টলি ইউজ করতে পারবো। অবশ্যই, কেন নয়? তুমি এখানে লাস্টলি দিতে পারবা, অথবা অ্যাট লাস্ট দিতে পারবা, অ্যাট লাস্ট দিতে পারবা। হ্যাঁ, এটাও দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু পড়াই মনোযোগ দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, জ্যোতি বলেছে, যদি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। ক্লাসে যারা মনোযোগী থাকবে তারা বুঝবা। হ্যাঁ, ক্লাসে তোরা তুমি হচ্ছে যে উল্টাপাল্টা আলোচনা করলো। ওই দিন একটা বকা দিচ্ছি না, বকা দেওয়ার মতো ক্লাসে রেগুলার হয়েছ। ক্লাসের মধ্যে আমি বলছি বারবার অ্যাটেন্টিভ হও। আমি কিন্তু না হয় টানা ক্লাস করে চলে যাবো। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্স কানেক্টর তোমার আর প্রবলেম হবে না আশা করছি। সো
অন্য যে কোনো ব্যাপার নিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকতে তুমি ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? না, এখানে বলছে যে যে টিচার খাতা দেখবে তার উপর নির্ভর করে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। আমি একটু তোমাকে বলি, হ্যাঁ, সেন্টেন্স কানেক্টর কিন্তু একটা অ্যান্সার ডিফারেন্ট হইতে পারে। অর্থাৎ ব্যাপারটা এমন নয় যে মানিক ভাই এখানে ফাইনাল লিখছে আমি লাস্টে লিখতে পারবো না, পারবা। আমি যেমন এখানে ফার্স্টলি লিখলাম, এট ফার্স্ট তুমি কিন্তু ফার্স্টলি লিখতে পারবা, অথবা অ্যাট দ্য ফার্স্ট প্লেস লিখতে পারবা, অথবা অ্যাট দ্য বিগিনিং লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কারণ হইতেছে এই অ্যান্সারগুলো তো অনেকগুলো ভ্যারিয়েশন আছে এদের। ফার্স্টলি জায়গায় অ্যাট ফার্স্ট হতে পারে, অ্যাট দ্য বিগিনিং হতে পারে, অ্যাট দ্য ফার্স্ট প্লেস হতে পারে, অনেক অপশন আছে। সিমিলারলি তুমি এগুলার যে কোনোটাতেই অর্থ সামঞ্জস্য রেখে ডিফারেন্স করতে পারবা, এবং টিচার ওইটা নাম্বার দিবে। এমন না যে টিচার কিসের উপর, টিচার হয়তো ঝগড়া করে আসছে কারোর সাথে, তোমাকে নাম্বার দেবে, ওটা এরকম না। আমরা যেমনটা ভাবি সবসময় এমনটা ঘটে না। আমরা মনে করি টিচাররা নাম্বার কম দিছে, এর মানে হচ্ছে টিচাররা খালি ঝগড়াই করে আসে, বাচ্চাকে মেরে আসছে, বউর সাথে ঝগড়া করে আসছে, ব্যাপারটা এরকম না। ঝগড়া করে কি মানুষ খাতা দেখতে বসে? তুমি একটা সাধারণ কথা বুঝো তো, মানে টিচার মানে কি তারা খেলে গিয়ে বউয়ের সাথে পিটাপিটি করে? এই সেন্সটা তোমাকে কে দিল? টিচার মানে যে ঝগড়া করবে তার ওয়াইফের সাথে, সন্তানের সাথে ঝগড়া করে খালি খাতাটাই দেখতে বসে, এটা কে বলছো তোমারে? টিচারকে দুনিয়ার কাজ নাই, সে ঝগড়া করে বাইরে হাঁটতে যেতে পারে, বাইরে ঘুরতে যেতে পারে, চা খাইতে যেতে পারে। খালি তোমাদের মনে হয় তোমাদের খাতাটা দেখার সময় শিক্ষক খালি মারামারি করছে, কোপাকুপি করে আসছে। এটা কেমন কথা রে ভাই? স্যার কি তোদের সাথে কোনো শত্রুতা আছে নাকি? তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, টিচার খুব ঠান্ডা মাথায় খাতা দেখেন, সো এটা মাথায় রেখো। তোমার যে শিক্ষক খাতা দেখছেন উনি হয়তো 10 বছর যাবত 15 বছর পড়াশোনা পড়াচ্ছেন, তিনি তোমার কেন ওনার এত ঠেকা লাগছে তোমার খাতার দেখার আগে খালি বউরে পিটাইতে হবে? এই ধরনের সেন্স বাদ দাও, ঠিক আছে? টিচাররা এই মারামারি সবসময় করে না। এই যে তোমরা কয়দিন পরে বলবা মানিক ভাই আমাদেরকে উত্তর ভুল বলছে, তার মানে মানিক ভাই মনে কারোর সাথে মারামারি করে আসছে, এরকমটা না। মানিক ভাই এমনি মারামারি করিই না, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের খালি কথা বউয়ের সাথে ঝগড়া করে, এগুলো বলা যাবে না, ঠিক আছে? তাহলে এইটা আমাদের গেল। টাইপ 2 তে আসো, সাদৃশ্য বা মিল বোঝাতে। এই পয়েন্টগুলোকে নোট করে একটু, কোথায় কি বলছি। সাদৃশ্য বা মিল, দুইটা জিনিস একই রকম বোঝাতে। হ্যাঁ, এটা হয়েছে ঠিক এটার মতো ওইটা হয়েছে, ঠিক আছে? আমি এই কাজটা করছি ঠিক আমার মতো ও ওই কাজটা করছে। সাদৃশ্য বা মিল, দুইটা কাজের মধ্যে যখন সাদৃশ্য বোঝায় বা মিল বোঝায় তখন কি ব্যবহৃত হয়? সিমিলারলি, অথবা ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে, অথবা ইন দ্য সেম ম্যানার। এই তিনটা ব্যবহৃত করতে পারবা, এই তিনটাকেই ব্যবহার করতে পারবা। কি বলছে আবার মনোযোগ দিয়ে শোনো, যে সাদৃশ্য বা মিল বোঝাতে দুইটা জিনিস একই রকম, একইভাবে ঘটছে, একইভাবে হয়েছে, দুইটা জিনিসের মধ্যে পুরোপুরি মিল আছে, তখন কি ইউজ করবা? তখন ইউজ করবো হচ্ছে সিমিলারলি। দ্বিতীয়টার ক্ষেত্রে ইন দ্য সেম ওয়ে অথবা ইন দ্য সেম ম্যানার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি একটু এক্সাম্পল লিখে খেয়াল করো, যে জ্যোতি studied well in her school life, right? জ্যোতি তার স্কুল লাইফে খুব ভালোভাবে পড়াশোনা করেছে। সিমিলারলি শাহাদাত also studied well, right? দেখো কি বললাম আমি, এই যে ঘটনাটা শাহাদাতের কাজটাকে আমি কি করলাম, আমি জ্যোতির কাজের সাথে একই রকম মনে করলাম। কি বলছে দেখো, জ্যোতি স্টাডিড ওয়েল ইন হার স্কুল লাইফ, জ্যোতি তার স্কুল জীবনে খুব ভালোভাবে পড়াশোনা করছে। সিমিলারলি ঠিক একইভাবে আগের ঘটনার সাথে সেম, শাহাদাত অলসো স্টাডিড ওয়েল। তো দেখো দুজন একই কাজ করছে না? তাহলে যদি দুইটা কাজের মধ্যে এরকম সমন্বয় থাকে, দুইটা যদি একই রকম বোঝায়, সাদৃশ্য বোঝায়, তখন কি ইউজ করবো আমরা? সিমিলারলি। তোমরা চাইলে এই জায়গার মধ্যে ইন দ্য সেম ওয়ে অথবা ইন দ্য সেম ম্যানার ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে 2 নাম্বারটা বোঝা গেল, টাইপ 2।
আচ্ছা, নামটা কি? নামটা হচ্ছে মানে মনে থাকে যেটা আর কি, সেটা আমি বলি সব সময়। যদি আমাদের উইনার কোর্সের মধ্যে অনেক কমেন্ট করে, এই জন্য হচ্ছে ভাইয়ের নামটা মনে থাকে। এর মানে এই না যে শুধু আমি ওর নামটাই নিব। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, রাইট? তাহলে আমাদের 2 নাম্বার রুলটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল, টাইপটা। চলো আমরা তাহলে এই জিনিসটা সলভ করলাম। 3 নম্বর খেয়াল করে কি বলছে, বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে। এর আগেটা কি বললাম আমরা? মিল বা সাদৃশ্য একই রকম। এখন বলছে যদি বৈসাদৃশ্য বা অমিল বোঝায় তাহলে আমরা কি ইউজ করব? এখন কি সিমিলার ইউজ করতে হবে? না, এখন উল্টাটা ইউজ করতে হবে, যে অপর দিকে, বিপরীত দিকে, বিপরীত পক্ষে, রাইট? তাহলে কি আসবে দেখো তো, অন দ্য আদার হ্যান্ড, খুবই ইম্পর্টেন্ট। অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড অফ, অথবা ইন লিউ অফ। 4টা একটু নোট করে ফেলো সবাই। কি বলেছি খেয়াল করো তো, যে যদি আমরা সাদৃশ্য বোঝাই বা একই রকম বোঝাই বা মিল বোঝাই তাহলে কি ইউজ করবো আমরা? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার, এই 3টা। আর যদি সেটা বৈসাদৃশ্য বোঝায়, এটা অমিল বোঝায়, আলাদা বোঝায়, ডিফারেন্ট বোঝায়, বিপরীত বোঝায় জিনিসটা, তখন কি হবে? অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড অফ, ইন লিউ অফ। 4টা কি কি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ, ইন লিউ অফ। ঠিক আছে, তাহলে 4টা পেলাম। খেয়াল করো, যেমন আমি বলতে পারি কি, যেমন ফাহিম Fahim is a son of a rich family. কি বলেছে দেখো তো, ফাহিম ইজ আ সান অফ আ রিচ ফ্যামিলি। ফাহিম কি? একটা ধনী পরিবারের ছেলে, ধনী পরিবারের ছেলে। অন দ্য আদার হ্যান্ড, একইভাবে কিন্তু বলবো না, এখন বলবো উল্টা। কি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, কমা দিতে হবে একটা। কি বলবো? ধরো বললাম হচ্ছে ফাহিমের জায়গায় আমরা বলবো হচ্ছে কি, শিহাব। ঠিক আছে, শিহাব কেম অফ আ পুয়ার ফ্যামিলি। ঠিক আছে, কেম অফ মনে রাখো, কেম অফ শব্দ হচ্ছে জন্মগ্রহণ করা। ঠিক আছে, নোট করে ফেলো। তাহলে আমরা 2টা জিনিসের বৈসাদৃশ্য বোঝাতে কি ইউজ করবো? আমরা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ। কি পাচ্ছি আমরা দেখো তো, ফাহিম ইজ আ সান অফ আ রিচ ফ্যামিলি। ফাহিম একটা অত্যন্ত ধনী পরিবারের ছেলে। আর বিপরীতে কি বললাম? অন দ্য আদার হ্যান্ড, শিহাব কেম অফ আ পুয়ার ফ্যামিলি। শিহাব একটি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে। তাহলে 2টা ব্যাপার যখন ডিফারেন্ট হবে, এগুলো যখন বিপরীত হয়ে যাবে, তখন আমরা কি ইউজ করবো? কি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ। ঠিক আছে, ওকে। দেখি তারপর আমরা কি পাচ্ছি, খেয়াল করো। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় প্রশ্ন আসে। হ্যাঁ, টাইপ 4 থেকে একাধিক প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে মোরওভার বা বিসাইডস, এগুলো থেকে 1-এর বেশি প্রশ্ন আসে। খেয়াল করে কি বলেছে, কোনো বক্তব্যে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে। পয়েন্টটা নোট করে কি বলছে, অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে। বাড়তি, আচ্ছা, ব্যাপারটা কিরকম একটু বলছি তোমাকে। আমি বললাম কি, যে ও তো পড়াশোনাই ভালোভাবে করে না। হ্যাঁ, বা আমি বললাম যে আমি গিয়ে বললাম যে আঙ্কেল দেখেন আপনার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, তার উপরে সে আবার ভালোভাবে পড়াশোনাও করতেছে না, তার উপরে ওর ম্যাথে আবার দুর্বলতা।
বা বললাম যে অধিকন্তু ওর ম্যাথে দুর্বলতা। তারপরে দেখো আমি যখন বলতেছি যে একটার সাথে আরেকটা অতিরিক্ত তথ্য যোগ করতেছি একে একে, তখন কি করব? তখন হচ্ছে আমি কি ইউজ করব? মোরওভার, নেভারথলেস, হাউএভার অথবা বিসাইডস, এই ধরনের তথ্যগুলো যোগ করব। কি বলছি? পয়েন্টটা বুঝো, কখন খেয়ালটা তুমি এই জিনিসগুলো অ্যাড করবা। আমি বললাম কি যে আঙ্কেল যে আপনার ছেলে ধরলাম যে সাকিব তো পরীক্ষায় খুবই বাজে রেজাল্ট করছে, কিছু আছে না এগুলো বিশেষ করে মেয়েরা এরকম করে। তখন বলছে গিয়ে যে আঙ্কেল দেখেন আমি তো A+ পাইছি, কিন্তু আপনার ছেলে দেখেন এই যে আপনার ছেলে মাত্র 40 পাইছে, হ্যাঁ 40 পেয়ে একদম টিটিপি মানে টেনে টুনে পাস। তো বললো যে আপনার ছেলে এমনিতেই টিটিপি অবস্থায় আছে, তার মধ্যে ও আবার সারাদিন খেলে ক্রিকেট, অধিকন্তু ওর ম্যাথে আছে দুর্বলতা, তার উপরে ওর ইংলিশ হচ্ছে আরও যাচ্ছে তাই অবস্থা। তাহলে এই যেভাবে বলতেছে একের পর একটা নতুন নতুন তথ্য দিচ্ছে, অতিরিক্ত অ্যাড করতেছে, এই যে একটা কথার সাথে অ্যাড করা, নতুন একটা তথ্য দেওয়া, আরেকটা জিনিস জুড়ে দেওয়া, এরকম একে একে যখন একটা একটা তথ্য যুক্ত করে বা অ্যাড করে বা নতুন নতুন কোনো ইনফরমেশন দেয় একের পর এক, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা ইউজ করি হচ্ছে এই টার্মগুলো। দেখো কি বলছি আমরা এখানে, ইন অ্যাডিশন টু। কি পাচ্ছি আমরা? কতগুলো ওয়ার্ড পাচ্ছি দেখো তো। এটা একটার পর একটা কখন কি ইউজ করব? হ্যাঁ বলছি ইন এডিশন টু, অথবা আমাদের রয়েছে ফার্দার মোর, অথবা মোর ওভার, অথবা বিসাইডস। এই টপিকগুলোর যে কোনো একটাই তুমি চাইলে ইউজ করতে পারো। আরও আছে, আমি আরেকটা বলছি এখানে, যদিও এখানে এভাবে দেওয়া নাই, তোমরা নেভারথলেস ইউজ করতে পারো। নেভারথলেস কোথাও আছে কিনা আমি জানি না, আছে কি? হ্যাঁ নেভারথলেস এইখানে ইউজ করছি আমরা। নেভারথলেসটা এই অর্থ আসবে, হ্যাঁ অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে নেভারথলেস ইউজ করতে পারবা। একটু নোট করে ফেলো সবাই নেভারথলেসটা। নেভারথলেস, ওকে, নেভারথলেস এখানে হ্যাঁ অধিকন্তু অর্থ দিবে। ওকে, তো সবাই একটু মার্ক করো কি লিখলাম আমি। তাহলে কি কি পাইলাম আমরা? যখন একের পর এক নতুন তথ্য দিবে, অতিরিক্ত কিছু অ্যাড করব, তখন আমরা এই টার্মগুলো ইউজ করতে পারি। ঠিক আছে? নট অনলি বাট অলসো কোথায় ইউজ করবে সেটা ভাই দেখাবো, হ্যাঁ যে কোন ক্ষেত্রে তুমি নট অনলি বাট অলসো ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে এগুলো গেল, আমরা একটু দেখি ব্যবহারটা কিভাবে হয়, আমরা একটু ব্যাখ্যাটা বুঝি। কি বলছে দেখো, দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাসেজ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। বলেছে যে প্যারাগ্রাফ এবং রচনা, অর্থাৎ অনুচ্ছেদ এবং রচনা, এরা একে অপরের থেকে আলাদা। ওকে ফাইন, তারপর কি পাচ্ছি? বিসাইডস, দেখো কি বলছে, দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন দ্যাম। পাশাপাশি, তাহলে কি বলছে দেখো, একটা কথা বললাম যে তারা আলাদা, তারা একে অপর থেকে আলাদা, এই কথাটা বললাম। এখন আমি বলছি যে পাশাপাশি তাদের মধ্যে কিন্তু কিছু মিল আছে। কি কি মিল আছে এখন সেগুলো আমরা দেখব। কি বলছে দেখো, যে ফার্স্টলি, প্রথমত ওই যে আমরা বললাম যে যখন আমরা ধাপে ধাপে কিছু বলবো, এই সিমিলারিটিগুলো যখন একের সাথে এক আমরা কি করব, আলোচনায় আনবো, তখন আমরা কিন্তু ফার্স্টলি সেকেন্ডলি এগুলো ইউজ করবো। তাহলে কি পাচ্ছি? ফার্স্টলি, the paragraph has a topic sentence to introduce the main idea. প্যারাগ্রাফের একটা মূল প্রথম বাক্য থাকে, একটা বাক্য দিয়েই মূল বক্তব্যটাকে আমাদেরকে তুলে ধরতে হয়। Secondly, it has a number of sentences in the middle of developed that idea. Middle to develop that idea. বলেছে যে এই প্যারাগ্রাফের মাঝখানে বেশ কিছু লাইন থাকে আমাদের মূল বক্তব্যটাকে পেশ করার জন্য, প্রস্তুত করার জন্য বা তৈরি করার জন্য। Finally, there is a concluding sentence in it to bring the main idea to a close. বলেছে শেষে আমাদের একটা কনক্লুডিং সেন্টেন্স থাকে বা সমাপ্তি বাক্য থাকে, যেটার মাধ্যমে পুরো কথাটাকে সমাপ্ত করে ফেলি। সিমিলারলি, দেখো অনেকগুলো ব্যবহার কিন্তু এখানে আসছে। একইভাবে the essay also consists of a beginning, a middle and an end. ওই যে আমাদের একইভাবে প্যারাগ্রাফে যা যা আছে
ঠিক একই রকম না ব্যাপারটাতে, এটা তো স্টার্টিং আছে, এটা তো মিডল পয়েন্ট আছে, এটা তো এন্ডিং আছে, তাহলে দুইটা কাজ যখন একই রকম হয় তখন আমরা কি ইউজ করি? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অথবা ইন দ্য সেম ম্যানার। দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্যবহার আছে। ওকে, কি বলছে দেখো, ইট ইজ দেয়ারফর, এবং তাই, এই যে দেয়ারফর যাই তো তোমরা চাইলে সো ইউজ করতে পারো, দেয়ারফর সো একই মিনিং দিবা, অথবা ডাজ, অথবা কি দিবা? ডাজ, THUS, ডাজ। হ্যাঁ, ওকে। Obvious that the paragraph and the essay share some common features. তাই এটা স্পষ্ট যে, তাই এটা স্পষ্ট যে obvious that the paragraph and the essay share some common features. একটা নতুন জিনিস দেখো, টাইপ মাঝখানে একটা টাইপ ঢুকাও, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এটা টাইপ 11 ধরো, হ্যাঁ, টাইপ 11, আমাদের এখানে 10টা আছে, আমি একটা 11তম টাইপ বলছি। কোন বক্তব্যের বা কাজের ফলাফল বা ফলশ্রুতি প্রকাশ করতে, ফলশ্রুতি প্রকাশ করতে আমরা কি ইউজ করব? সো, ডাজ, অথবা দেয়ারফর ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা, কি বলছি খেয়াল করো। আমি বলেছি যে কোনো একটা কথা আমি যখন বললাম, একটা কাজ হয়েছে, কোনো একটা কিছু করেছি, আমরা বললাম যে আমরা পরিবেশ রক্ষার জন্য আমরা গাছ লাগিয়েছি, আমরা গাছগুলো লাগিয়ে সেগুলোকে পানি দিয়েছি, সেগুলোর পরিচর্যা করেছি, এবং তাই আজকে আমরা অক্সিজেন পাচ্ছি। দেখো অনেকগুলো কাজ করে একটা সমাপ্তির দিকে আসছে। দেখো কোনো ফলাফল বা ফলশ্রুতি প্রকাশ করছি, সমাপ্তি কথাটা বলছি, যে ফলটা কি পাইলাম। অথবা বললাম যে, তোমরা বললা যে কি, আমি ক্লাসে মনোযোগী ছিলাম, ক্লাসগুলো রেগুলার করেছি, নোট করেছি, আমি নিয়মিত আমি কি করেছি, পরীক্ষাগুলো দিয়েছি, এবং তাই, এবং অবশেষে অথবা অতএব আমি ভালো ফলাফল করতে পারবো। অতএব তাহলে একটা কারণ যে তুমি এই কাজগুলো করেছো, এটার ফলে তুমি এটা করতে পারবা, বা ফলে তুমি উপকৃত হয়েছো, রাইট? আর বলতে পারো যে আমি সুষম খাবার খাই, তাই আমি সুস্থ থাকি। দেখো একটা কাজের ফল, কিন্তু প্রত্যেকটা বাক্যে খেয়াল করো, আমি কিন্তু একটা কাজ বলছি, এটা কারণ, আর তার ফলটা বলতেছি দ্বিতীয় বাক্যে, যে আমি সুষম খাবার খাই, তাই আমি সুস্থ থাকি, আমি সুস্থ থাকতে চাই, তাই আমি ব্যায়াম করি। দেখো একটা কারণে একটা উদ্দেশ্য থাকে, এটা কাজের একটা উদ্দেশ্য। তাহলে এরকম যদি উদ্দেশ্য আর ফলশ্রুতি বোঝায় একটা কাজ, আর তার ফলে কি হচ্ছে, তখন কি হবে? সো, দেয়ারফর, ডাজ। যেমন আমি যদি বলতে পারি যে, আমি যদি বললাম যে সাকিব ইটস আ ব্যালেন্সড ডায়েট, মানে সুষম খাবার। এখানে আরেকটা টার্ম লিখো, এখানে আরেকটা বাদ পড়ে গেছে, হচ্ছে দ্যাট ইজ হোয়াই। হ্যাঁ, এখানে আরেকটা টার্ম লিখো, দ্যাট ইজ হোয়াই, বা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ হোয়াই। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই, অথবা দিস ইজ হোয়াই, অথবা দিস ইজ হোয়াই, এগুলো হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো তো, যে সাকিব ইটস আ ব্যালেন্সড ডায়েট, সাকিব খুব সুষম খাবার খায়, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই কি লিখতে পারি আমরা? দ্যাট ইজ হোয়াই he can keep himself healthy। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? এই যে কাজটা সে করে, এটা ফলটা কি পাই? হ্যাঁ, যে সাকিব ইটস আ ব্যালেন্সড ডায়েট, দ্যাট ইজ হোয়াই, এজন্যই হি ক্যান কিপ হিমসেলফ হেলদি, তাই সে নিজেকে নিজে কি করতে পারে? সুস্থ রাখতে পারে। তাহলে এরকম কোনো কাজ
বা বক্তব্যের ফলাফল বা ফলশ্রুতি যখন ঘটবে, এটার কারণে কি ঘটছে, এটার ফলটা কি, তখন কি ইউজ করবো আমরা? সো, ডাজ, দেয়ারফর, অথবা অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। আশা করছি এটা তোমাদের কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়েছে কি? একটু পরপর ঝাপসা হয়ে যায় কেন, এটা কি সমস্যা? খুবই বাজে জিনিস। ক্যামেরা দিলে ক্লাস নিলে এমন হয় না, হ্যাঁ। কানেক্টর বেশি কঠিন লাগে। ক্লাসটা করো, ক্লাসটা শেষ করো, তারপরে দেখবে তোমার কাছে হ্যাঁ কানেক্টর শুধু না, কানেক্টরের বড়টাও সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা, ক্যামেরা দিয়ে ক্লাস নিলে সহজ আমি জানি, করবে না প্রবলেমটা। আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি, যেহেতু এটা ব্লার করেছে, কিন্তু ক্যামেরার ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্যামেরা তোমার অনেক গরম হয়ে যায়, তো রুমের মধ্যে এসি না থাকলে ক্যামেরা আসলে ইউজ করা যায় না। সো সেই সক্ষমতা আমার হতে হবে, তারপর আমার হয়তো সেটা হবে। স্রষ্টা আশা করি সেই সক্ষমতা দিবেন আমাকে। কি বলছি বোঝো, কি বলছি, এই বাক্যটা একটু একটু তোমাদের মনে হতে পারে কঠিন লাগতেছে। আমি এই জিনিসটা আবার বুঝাচ্ছি, খেয়াল করো কি বলছে। যে যখন আমরা একটা কাজ বললাম, যে একটা কাজ করছে কেউ এবং এটার ফলে এটা ঘটছে, বুঝে গেল, অথবা এই কাজটা আমি করেছি তাই এটা ঘটেছে, এরকম যখন আমি একটা কাজের একটা ফল বলি, তাহলে আমি কি বললাম? আমরা ভালো খেলেছি তাই আমরা ম্যাচটা জিতেছি, আমরা ভালোভাবে খেলতেছি অতএব আমরা ম্যাচটা জিতবো, অতএব আমরা প্রচুর পরিশ্রম করছি তাই আমাদের শরীর সুস্থ আছে। তার মানে দেখো, প্রত্যেকটা কথায় একটা কাজ বলছি আর এটার ফলটা বলছি তার পরের বাক্যে। প্রত্যেকটা কথাই আমরা ভালো খেলছি অতএব আমরা ম্যাচটা জিতবো, তাহলে ভালো খেলার ফল কি? ম্যাচ জিতা, রাইট? তাহলে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি যে যখন আমরা একটা কাজ করি, একটা কথা বলি, এটার ফলটা যখন তার পরের বাক্যে বলি, তখন আমরা এই টার্মগুলো ইউজ করবো। কি কি? যে সো, তাই, ডাজ, তাও তাই, দেয়ারফর, অতএব, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দিস ইজ হোয়াই বা দ্যাট ইজ হোয়াই, এই কারণে, এই কারণে এটা ঘটেছে, রাইট? যে সে খুব ভালোভাবে পড়াশোনা করেছিল তার কলেজ স্কুল লাইফে, তাই অথবা এজন্যই সে A+ পেয়েছে। দেখো, একটা কথা বললাম, সেটা ঠিক কি বলছি? কারণেই করে আমি কথাটাকে বলছি। তাহলে একটা কথার ফলটা যদি তার পরে থাকে, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, ডাজ, সো, দেয়ারফর। ওকে, তাহলে আশা করছি এটাও তোমাদের ক্লিয়ার। 5 নাম্বার টাইপটা পড়িয়ে দেন, আমরা হচ্ছে যাবো বিরতিতে। ঠিক আছে, 5 নাম্বার টাইপটা আমরা কমপ্লিট করে আমরা হচ্ছে বিরতিতে যাব। খেয়াল করো কি বলছে। দেখো কি বলছে, যা স্বাভাবিক হওয়া উচিত তা না বুঝিয়ে অন্য কিছু বোঝালে বা বিপরীত বোঝালে যেসব লিঙ্কার ব্যবহৃত হচ্ছে সেগুলো কি? দো, অলদো, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট, নেভারথলেস। দেখো আমরা নেভারথলেস কিন্তু দুইটা জায়গায় ইউজ করতেছি, এটা বাক্যের অর্থের উপর নির্ভর করছে। ঠিক আছে, ওকে, খেয়াল করো এই কথাটা কিরকম, আমি এটাকে একটু সিম্পল তোমাকে বোঝানোর চেষ্টা করি, সহজভাবে একটু বোঝো। কি বলছে? যেমন ধরো একজন, স্বাভাবিক চিন্তা করো, ইনি একজন ধরো রিচ পার্সন। হ্যাঁ, আমি কি বললাম? যেই ঘটনাটা স্বাভাবিকভাবে হওয়ার কথা, স্বাভাবিকভাবে যেটা হওয়ার একদমই সেট, এটা না হয়ে যখন উল্টাটা হয়, তখন আমরা কি ইউজ করি? দো, অলদো, ইন স্পাইট অফ। আমি বললাম কি, যদিও তিনি অনেক মনোযোগী ছাত্র বা সে অনেক মনোযোগী ছাত্র, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে না। আচ্ছা দেখো কথাটা কি হচ্ছিল, যে মনোযোগী সে তো পাশ করার কথা, তাই না? সে তো ভালো রেজাল্ট করবে, সে ক্লাসে স্ট্যান্ড করবে, সে ফার্স্ট হবে। উল্টা করতেছে, যদিও সে মনোযোগী কিন্তু সে পরীক্ষায় ফেল করে। দেখছো কথাটা কেমন উল্টা হলো না? আবার বলতে পারি যে
হি ট্রাইড হার্ড ইন হিজ স্কুল লাইফ, সে কঠোরভাবে পড়াশোনা করছে, চেষ্টা করছে, বাট হি ফেইলড আফটার অল, কিন্তু অবশেষে সে ফেল করলো। কিন্তু কেন? যে চেষ্টা করছে সেটা ফেল করার কথা না। তার মানে যখন কথাগুলো বিপরীত হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত সেটা না ঘটতেছে, উল্টাটা ঘটতেছে, উল্টা কিছু ঘটলে আমরা ইউজ করবো দো অলদো। ঠিক আছে, দো অলদো বাট, এই দো অলদো সবচেয়ে বেশি পরিচিত। বাট ইউজ হবে কখনো কখনো ইন স্পাইট অফ, ডেসপাইট, আর ক্ষেত্র বিশেষ নেভারথলেস ইউজ করতে পারো, উত্তর সঠিক হবে। ঠিক আছে, নেভারথলেসও দেখায় যে বিপরীত অর্থ দেখায়। একটু বোঝার চেষ্টা করি কি বলছে। রোহান ওয়ার্ক ভেরি হার্ড, রোহান অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করেছে। নেভারথলেস হি কুড নট প্রসপার ইন লাইফ, নেভারথলেস হি কুড নট প্রসপার ইন লাইফ, যদিও সে জীবনে সফল হতে পারেনি। এর অর্থ দিয়েছে যদিও, যদিও বা কিন্তুর মতো অর্থ দিচ্ছে। নেভারথলেস কি অর্থ দিচ্ছে? কিন্তুর মিনিং দিচ্ছে, মানে বাটের মিনিং দিচ্ছে। নেভারথলেস বাটের জায়গায় বসতে পারে। আবার দেখো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। অনেক হয় না, দেখো ঢাকা শহরের মধ্যে অনেক দেখা যায় যে সে গরিব বলে যে তার বাড়িতে অসুস্থ আছে, তার খাবার নাই, এরকম করে সে কী করে, অনেকে ছিনতাই করে, অনেকে ভিক্ষাবৃত্তিকে বেছে নেয়, অনেকে হচ্ছে মানুষের পকেট মারে, অনেকে ডাকাতি করে, অনেকে চৌর্যবৃত্তির সাথে লিপ্ত হয়। তো এইখানে ঘটনা উল্টা, সে গরিব কিন্তু সে কারো কাছে হাত পাতবে না, সে সৎ। যদিও সে গরিব তবুও সে সৎ। এখন আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ারলি বোঝা গিয়েছে, রাইট? মুবিন ঘুম পাচ্ছে, ঘুমায় যাও। হ্যাঁ, যদিও সে বলে সে পড়াশোনা করে না তবুও সে পরীক্ষায় ফার্স্ট হয়। হ্যাঁ, মেয়েদের কাছে এগুলো, ছেলেরা এগুলো বলে না। ছেলে হচ্ছে বলবে বন্ধু কি লাগবে তোর, খালি বল তোর কি কি দরকার, দরকার আমি ফেল করবো কিন্তু তোকে সব দিয়ে দিব। আর মেয়েদের ঘটনা হচ্ছে বলবে বান্ধবী কি যে অবস্থা হয়েছে রে আজকে পরীক্ষাটা, মানে মেয়েদের অবস্থাগুলো এরকম হয়ে যায়, পরীক্ষায় আজকে দিতে ইচ্ছা করতেছে না, আজকে মন মেজাজ পুরা খারাপ, বাড়িতে তুফান হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ঘর বাড়ি উল্টাই নিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরছি কতদিন, পড়াশোনা বইয়ের সাথে আমার সম্পর্কই নাই, বইটা কি আমি চিনি না। এভাবে বলবে যে আমার তো ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা কেটে ফেলছে, মাথা থেকে মগজ বের করে ফেলছে, তারপর হচ্ছে আমার হাড় গোড় সব ভাঙ্গা হয়ে গেছে, তারপর হচ্ছে আমার ভিতরে যে কলিজার হৃৎপিণ্ড সব তো রাস্তায় চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, আমি তো পড়তেই পারি নাই। 3 মাস পরে যখন রেজাল্ট দেয়, ওই বান্ধবী যে বলছিল যে বই ধরতে পারে না, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে তার অবস্থা খারাপ ছিল, হ্যাঁ মারা যায় নাই, মারা যাওয়ার অবস্থা ছিল, সে দেখো পরীক্ষা ফার্স্ট। কি রে ফার্স্ট হলি কেমনে? বলে বান্ধবী আমি জানি না আমি কেমনে হইলাম। এমন একটা ভাব ধরে, এরা কিচ্ছু জানে না দুনিয়ার, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এরা সারা রাত জেগে পড়ে। সো তাদেরকে বিশ্বাস করা যাবে না। ছেলেরা ভদ্র, এরা হচ্ছে কি মানে পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। হ্যাঁ, এরা যদি জিপে 5 থেকে জিপে 3.5 পায়, বন্ধু সেরা, চল আমরা ঘুরে আসি কোথা থেকে। মেয়েরা 4.99, এই জীবন রেখে আর কি করব, এগুলো করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ এরকম বলো দোস্ত, আমি তো মরেই গেছিলাম, খালি পরীক্ষাটা দিতে আসছি, এরকম বলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা নামাজের ব্রেকটা দিয়ে নিচ্ছি, সবাই একটু নামাজ কমপ্লিট করে আসো। ব্রেক দিচ্ছি আমরা কত মিনিট? 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি। ঠিক আছে, আমরা 4টা এখন 37 বাজে, 4টা 47 পর্যন্ত ব্রেক চলবে, 4টা 47। ওকে, তাহলে সবাই এর মধ্যে নামাজের ব্রেক শেষ, মানে নামাজ কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, মেয়েরা হচ্ছে মানুষরূপী মহামানুষ। ঠিক আছে, মেয়েরা তো মানুষ না, এরা হচ্ছে মহামানুষ।
বাচ্চারা ছুটি শেষ, সবাই ফিরে আসো ক্লাসে। ওকে, ভাই ইংলিশ উইনার কোর্সে কয়টা ক্লাস হয়েছে? ইংলিশ উইনার কোর্সে হচ্ছে 12টা ক্লাস হয়েছে। হ্যাঁ, অলরেডি 12টা ক্লাস হয়েছে। চলো আমরা ফিরে আসছি আমাদের কোর্সে, হ্যাঁ আমাদের ক্লাসে। চলো সবাই এবার এখন আবার মনোযোগ দিয়ে ক্লাস, আর কোনো ধরনের কথা না, হ্যাঁ ছেলে মেয়েদের ঝগড়াঝাটি বাদ। এখন আবার আমি গত ক্লাসে যা বলছিলাম, পড়ার সময় পড়া, মজার সময় মজা। সো পড়ায় ফিরে আসো। 6 নম্বর টাইপে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো তো, কি বলছে? কোনো বর্ণনার উদাহরণ দিতে, কি দিতে? উদাহরণ দিতে হলে আমরা কি ব্যবহার করে থাকি? উদাহরণ দিতে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ ফর এক্সাম্পল এগুলো ব্যবহার করি। বললাম যে পৃথিবীতে অনেক রকমের প্রাণী রয়েছে। উদাহরণস্বরূপ যে জলচর, উদাহরণস্বরূপ হইতে পারে এখানে হচ্ছে উভচর, স্থলচর, তারপর হচ্ছে সরীসৃপ, দুগ্ধপায়ী, এরকম অনেক প্রকার প্রাণী আছে। অথবা বললো যে সাগরের মধ্যে অনেক রকমের হাঙর পাওয়া যায়। উদাহরণস্বরূপ হ্যামার হাঙর, লাইট হাঙর, এরকম অনেক ধরনের হাঙরের নাম বললো। অর্থাৎ কোনো কিছু যখন উদাহরণ দেওয়া বোঝাবে যে এটা এত প্রকার আছে বা এটার বিভিন্ন প্রকার আছে, তখন যখন উদাহরণ হিসেবে অ্যান্সারটা দিবে যে উদাহরণস্বরূপ, তখন আমরা কি ইউজ করবো? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস। অ্যাজ ফর এক্সাম্পল এটা খুব একটা ইউজ করার প্রয়োজন হয় না, তোমরা এই দুইটা যে কোনটা ইউজ করবা, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। অনেকে সাচ অ্যাজ ইউজ করতে পারো। ওকে, আমরা একটু দেখি কি বলছে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন আওয়ার কান্ট্রি। বলেছে আমাদের দেশের মধ্যে অনেক প্রকারের পাখি আছে, রাইট? সাচেস উদাহরণস্বরূপ বা যেমন দ্য ডাভ, দ্য ম্যাকপাই, দ্য ক্রো, দ্য স্প্যারো। উদাহরণস্বরূপ বলছে কি, দেখো ঘুঘু পাখি, তারপর হচ্ছে আমাদের জাতীয় পাখি ম্যাকপাই মানে হচ্ছে কি বলে দোয়েল, ক্রো কাক, অ্যান্ড স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। তার মানে যখন তোমাকে কোনো কিছুর প্রকার বলবে বা কোনো কিছু একের বেশি আছে, অনেকগুলো আছে, তখন আমি কি ইউজ করবো? সাচেস অথবা ফর এক্সাম্পল। তাহলে এইখানে দেখো অ্যান্সারটা সাচেস দিয়েছি আমি। তোমরা কেউ যদি ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স অথবা অ্যাজ ফর এক্সাম্পল লিখো, এভরি অ্যান্সার উইল বি এক্স্যাক্টলি কারেক্ট। ওকে, তাহলে কেউ টেনশন করা দরকার যে ভাই এখানে সাচেস দিয়েছেন, আমি যদি ফর এক্সাম্পল দিই তাহলে টিচার কেটে দেবে কিনা? না, কখনোই কাটবে না, উত্তরটা পুরোপুরিভাবে সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল? তাহলে এই টপিকটা একটু বুঝছো কিনা ভাইকে একটু জানো তো দেখি। ছোট্ট বন্ধুরা, ছোট্ট ভাইয়া, পুরো ভাইয়াকে একটু জানাও দেখি এই টপিকটা তোমরা বুঝেছো কিনা, আমরা 6 নাম্বার টাইপটা বুঝেছি কিনা, আমরা কখন এগুলো ইউজ করব। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ফাইন, ওকে। তারপর আসো, এটা এই জিনিসটা যদি আমি অলরেডি পড়াইছি, রাইট? এই যে এটা আমি পড়াইছি, দেখো এই যে শুধু কনসিকুয়েন্টলি না, এখানে সো হতে পারে, দেয়ার হতে পারে, এটা অলরেডি আমি পড়াইছি। হ্যাঁ, এটা একটু নোট করে রাখো, এই জিনিসটা আমি আরেকবার পড়াই দিচ্ছি। বলছে যে কোনো কাজ বা ঘটনার ফলশ্রুতি বা ফল বোঝাতে, ভাই অলরেডি পড়াইছি না এটা? ফলশ্রুতি বা ফল বোঝাতে কি ইউজ করি? কনসিকুয়েন্টলি, হ্যান্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, সো দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। ওকে, দিস ইজ হোয়াই। ওকে, তাহলে এগুলো একটু নোট করে ফেলো যে এই টার্মগুলো আমরা ইউজ করি কি বোঝাতে? কোনো একটা কাজ বা কথার ফলাফল বোঝাতে, যে ফলশ্রুতিতে এটা ঘটতে পারে, ফলে এইটা হয়েছে। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি বা উঠি, তাই আমরা পড়ার জন্য পর্যাপ্ত সময় পাই। আমরা রাতে খুব আর্লি ঘুমিয়ে যাই, ফলে আমরা দ্রুত ঘুম থেকে উঠি। তাহলে একটা কাজ, এটার ফলটা কি, এটা সিকোয়েন্সটা কি, এটা কনসিকোয়েন্সটা কি, এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? এই যে এই টার্মগুলা, কনসিকুয়েন্টলি, হ্যান্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, সো দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। হ্যাঁ, ওকে, এগুলা। আরটা রয়েছে, আমরা তো বলেছি দাস। হ্যাঁ, দাস, এটা ইউজ করতে পারবা। যেমন দেখো একটা এক্সাম্পল আমরা দেখি, সুমাইয়া ইজ আ হার্ড ওয়ার্কিং গার্ল। সুমাইয়া অত্যন্ত একটা কঠোর পরিশ্রমী মেয়ে। শি ওয়াজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু স্টাডিজ। সে পড়াশোনার প্রতি খুবই যত্নশীল ছিল বা মনোযোগী ছিল।
অ্যান্ড ওয়ার্কড ভেরি হার্ড, এবং সে খুবই কঠোর পরিশ্রম করেছে তার পড়াশোনায়। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, অ্যাজ এ রেজাল্টের বাংলা কি? ফলে, ফলে, ফলে অথবা ফলশ্রুতিতে। ফলশ্রুতিতে she got a good figure in her SSC exam. ফলে দেখো কি বলছে এখানে, কাজটা বলছে। এইসব ক্ষেত্রে খেয়াল করতে হবে তার আগের বাক্যে কি আছে। অনেকে আমরা কি করি জানো, আমরা শুধুমাত্র খোঁজার চেষ্টা করি যে একটা লাইন পরেই কত সহজে শর্টকাটে অ্যান্সার দেওয়া যায় কিনা, কিন্তু কানেক্টর ব্যাপারটা মাথায় রাখতে হবে। কানেক্টর জিনিসটাই কিন্তু কানেক্ট করা। তুমি যদি আগের বাক্যটা বা আগের 1-2 লাইন যদি ভালোভাবে না বুঝো, না পড়ো, তাহলে কানেক্টটা করবা কীভাবে বলো তোমাকে? তুমি যদি আগের লাইনটা নাই বুঝতে পারো বা না গুরুত্ব দাও বা না মনোযোগ দাও, তাহলে পরের বাক্য তো কানেক্ট করার জন্য তুমি কিছু পাবা না। এক্স্যাক্টলি কি দিয়ে কানেক্ট করবে তা বোঝার জন্য আগের বাক্যটা বুঝতে হয়। এই জন্য বারবারই বলছি, যখন তুমি কানেক্টর সলভ করতে যাবা, অবভিয়াসলি ফোকাস অন দ্য প্রিভিয়াস 1 or 2 সেন্টেন্সেস। আগের 1-2টা সেন্টেন্স থেকে বুঝতে পারবা যেখানে কোনটা উত্তর হইতে পারে। প্রত্যেকের জন্য ভাইয়ের পক্ষ থেকে একটা মেসেজ যে কানেক্টর যখন সলভ করবা তখন এর আগের 1টা বা 2টা প্রশ্ন মনোযোগ দিয়ে দেখে নিবা, ঠিক আছে? ওকে, তারপর আসো, কোন বিষয়ের বর্ণনায় সমাপ্তি বা উপসংহার বোঝাতে, সমাপ্তি বা উপসংহার, সমাপ্তি বা উপসংহারে অথবা সংক্ষেপে প্রকাশ করতে, সংক্ষেপে, যে আমাদের এখন বর্ণনা শেষ, আমরা সংক্ষেপে যদি একটু কথাটাকে গুছিয়ে আনি, আমরা পরিশেষে বলতে পারি, আমরা অবশেষে বলতে পারি, আমরা পুরো মানে সব শেষে বলতে পারি। তাই কোনো কথা বা কোনো ঘটনা যখন আমরা শেষের দিকে চলে আসি, সমাপ্তের দিকে চলে আসি, তখন এগুলো ইউজ করব। কি কি আছে দেখো তো? ইন কনক্লিউশন, কি কি আছে আমাদের? ইন কনক্লিউশন, টু কনক্লিউড, ইন ফাইন প্রয়োজন নাই, ইন ব্রিফ, ব্রিফটা ইউজ করবা, ইন শর্ট, টু সাম আপ। হ্যাঁ, ইন ফাইনটা খুব একটা পরিচিত না, এটা বাদ দিয়ে চলবা। ইন কনক্লিউশন, টু কনক্লিউড, এই দুটো অর্থ হচ্ছে উপসংহারে। এই দুটো বাংলা কি? উপসংহারে, ঠিক আছে? এই দুটো ইউজ করবা বাংলা ক্ষেত্রে হচ্ছে উপসংহারে, উপসংহারে বা পরিশেষে। আর তুমি ইন ব্রিফ, ইন শর্ট অথবা সাম আপ ইউজ করবো হচ্ছে সংক্ষেপে বোঝাতে, সংক্ষেপে। তাহলে কোনো ঘটনা আমরা অনেক কিছু বললাম, অনেক ঘটনা শেয়ার করলাম, অনেক আলোচনা করলাম, করে এখন আমি কোথায় আসলাম? আমি এখন বলার চেষ্টা করছি যে অবশেষে বা পরিশেষে আমরা এই কথাটা বলতে পারি, তখন পরিশেষে বলতে পারি যে বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করলেই আমাদের দেশ উন্নত হবে। আমরা দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি, কেন দুর্নীতির সাথে বাংলাদেশের সম্পর্ক এরকম, কেন আমাদের দেশ উন্নত হচ্ছে না। পরিশেষে আমি বললাম কি, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট ইফ উই ক্যান রিডিউস আওয়ার কারাপশন আওয়ার কান্ট্রি উইল বি ডেভেলপড। আমরা যদি আমাদের দুর্নীতিকে দমন করতে পারি, কমাতে পারি, তাহলে আমাদের দেশ উন্নত হবে। তাহলে যখন আমরা এরকমভাবে সংক্ষেপে বলবো বা আমরা যখন এটা উপসংহার টানবো, যখন বাক্যটা শেষ করব, তখন আমরা এই টার্মগুলো ইউজ করবো। কি কি? ইন কনক্লুশন, টু কনক্লুড, ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ। আমরা একটু খেয়াল করে কি লিখেছে? টু কনক্লুড, আই ওয়ান্ট টু সেই দ্যাট। দেখো লাস্ট কথা কি বলছে, যে উপসংহারে, উপসংহারে বা একদম পরিশেষে আই ওয়ান্ট টু সেই দ্যাট, আমি এটা বলতে চাই যে এভরি ম্যান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ। প্রত্যেকটা, কারণ স্বাস্থ্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সুস্থ থাকলে আমাদের মন ভালো থাকে, আমরা সুস্থ থাকলে আমরা কাজ করতে পারি, আমরা সুস্থ থাকলে আমরা সুখী থাকি, সুস্থ থাকলে আমাদের অনেক ধরনের মানে যদি ফিজিক্যালি ফিট থাকি তাহলে অনেক ধরনের রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকতে পারি, রাইট? আমরা এনার্জেটিক থাকি, আমরা লাইফে অনেক শাইন করার সুযোগ থাকে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে প্রত্যেকটা মানুষের উচিত তার স্বাস্থ্যের খেয়াল রাখা, স্বাস্থ্যের নজর রাখা, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। তাহলে এই যে অনেক উপকারিতা বলে, অনেক কথাবার্তা বলে যখন আমি এটার শেষ বাক্যটা বলছি, সেটা যখন সমাপ্তি করছি, তখন আমি এভাবে বলবো, টু কনক্লুড অথবা ইন কনক্লুশন। ওকে, রাইট? তাহলে আশা করছি এটা তোমাদের ক্লিয়ার। 9 আসো। 9 আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে কিছু রিলেটিভ প্রোনাউন, রাইট? রিলেটিভ প্রোনাউন পাচ্ছি, হু, হুজ, হুম, হ্যাঁ, অথবা দ্যাট, হোয়াট, এবং এখানে পাচ্ছি হচ্ছে সময় বোঝাতে ওয়েন। আচ্ছা, কি বলেছে খেয়াল করে, এবং স্থান বোঝাতে হোয়ার। বলেছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা কি দেখো, কি লিখছে? কিছু কিছু প্রোনাউন সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, যেমন ব্যক্তি বোঝাতে হু, হুজ, হুম, বস্তু বোঝাতে দ্যাট অথবা হোয়াট, সময় বোঝাতে ওয়েন, এবং স্থান বোঝাতে হোয়ার ব্যবহৃত হয়। এখন এগুলো কিভাবে আমরা বুঝবো যে কোথায় কোনটা হবে, মানে একটা বাক্যের মধ্যে? রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা কি খেয়াল করো।
রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা হচ্ছে রিলেট করা। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন কোত্থেকে আসছে? এই রিলেট অর্থ হচ্ছে, এটা ভার্ব অর্থ হচ্ছে কি যুক্ত করা, রাইট? রিলেট অর্থ হচ্ছে সম্পৃক্ত করা, সম্পৃক্ত করা বা সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপন করা। আর সেখান থেকে আসছে কি আমাদের রিলেটিভ প্রোনাউন, সেখান থেকে কি এসেছে? রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? অর্থাৎ যেই প্রোনাউনগুলো কি করবে, প্রোনাউনগুলো তার পূর্বের নাউনটার সাথে পরবর্তী অংশটা কানেক্ট করতে পারবে, তাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, যেমন দ্য বয় ড্যাশ ইজ কামিং ড্যাশ ইজ কামিং ইজ মাই ব্রাদার। আচ্ছা, এখানে তোমরা কি বসাও বলো তো দেখি, তোমরা নিজেরা বলার চেষ্টা করো এখানে কি উত্তরটা দিলে তোমার কাছে সুন্দর হয়। হ্যাঁ, তোমরা যদি এখানে লাস্টলি দাও অথবা অ্যাট লাস্ট দাও বা ফাইনালি দাও, সেটা হবে। আজকে রাতে কি হামিম ভাইয়ের ক্লাসটা হবে না? হামিমের ক্লাস তো আজকে না, হামিমের ক্লাসটা হচ্ছে আগামীকাল নেবে। তোমাদের হামিম ভাইয়া আগামীকাল ক্লাস নেবে, ঠিক আছে? তোমাদের হামিম ভাইয়ের আজকে যে ক্লাসটা ছিল না, ওইটা আমি শিফট করেছি। তোমাদের হামিম ভাইয়ের আজকে একটা সম্ভবত অনুষ্ঠান রয়েছে বা একটা প্রোগ্রাম আছে, ওই জন্য হচ্ছে তোমার হামিম ভাইয়ার ক্লাসটা আজকে আমি নিচ্ছি। আর আগামীকাল যে ভাইয়ার শিডিউল ক্লাসটা, ওইটা হচ্ছে হামিম ভাইয়া নেবে, সন্ধ্যাবেলায় নেবে। গুড, এই যে সুন্দর, এই যে আমাদেরকে সঙ্গীতুল অ্যান্সার করেছে, তারপর হচ্ছে রাকিব হাসান হিমি অ্যান্সার করেছে, মেহেদি হাসান অ্যান্সার করেছে, মিরাজ অ্যান্সার করেছে, দুর্জয় করেছে, স্বপন চন্দ্র বর্মন অ্যান্সার করেছে। 1 hour লেট কি? লেট, LATE, লেট। হোয়াট ইজ লেট? তারপর হচ্ছে আমাদেরকে দুর্জয় কুমার, অনেকেই, সুমাইয়া নূর অ্যান্সার করেছে, ডেইরি মিল্ক অ্যান্সার। এই ডেইরি মিল্ক তো নাম চেঞ্জ করো। আচ্ছা, তাহলে এখানে কি হবে অ্যান্সার বলো তো? এখানে যেহেতু ব্যক্তির জন্য রিলেটিভ প্রোনাউন বসতেছে, তাহলে ব্যক্তির জন্য কি বসবে? হু বসতে পারে, হু, ঠিক আছে? আচ্ছা, হু ইজ কামিং, কামিং ইজ মাই ব্রাদার। দ্য বয় হু ইজ কামিং ইজ মাই ব্রাদার, তাহলে যেই ছেলেটা আসছে সে আমার ভাই, ঠিক? ওকে, আমাদের লাস্ট টাইপ আজকে সেটা হচ্ছে কি অ্যাজ সিন্স। লাস্ট, এটার পরে আরেকটা টাইপ আমি একটু দেখাই দিব, ঠিক আছে? সিন্স অথবা অ্যাজ আমরা কখন ব্যবহার কি বলতো? এটার বাংলা অর্থ হচ্ছে যেহেতু। বাংলা অর্থ কি দেয়? যেহেতু, ঠিক আছে? আচ্ছা, যেমন ভাইয়া দুইটা বাক্য দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা, ধরতে পারবা ব্যাপারটা, যে as Shihab studied properly in his school life, as Shihab studied properly in his school, he achieved GPA 5. GPA 5. তাহলে আমি কি বোঝার চেষ্টা করছি খেয়াল করো তো, যে যেহেতু শিহাব খুব ভালোভাবে স্কুলে পড়াশোনা করছে, তাই সে GPA 5 পেয়েছিল। তারপরে বাংলা অর্থ যখন যেহেতু দিবে, বাংলা অর্থ কি দিবে? যেহেতু দিবে। এতটুকুই জাস্ট মাথায় রাখো, যে বাংলা অর্থ যেহেতু দিলে তুমি সেখানে সিন্সও ইউজ করতে পারবা, অ্যাজও ইউজ করতে পারবা। লাস্ট একটা টাইপ একটু ভাই দেখা দিচ্ছি, সেটা হচ্ছে টাইপ 12 লিখো, টাইপ 12, ঠিক আছে? হচ্ছে ইফ। ইফটা অনেক সময় প্রশ্নে আসে, বাকিগুলো তো আমরা পড়লামই। ইফ অর্থ হচ্ছে কি? যদি, ঠিক আছে? আমরা তারপরে হচ্ছে অনেকগুলো পড়েছি, আনলেস। আর কয়েকটা ওয়ার্ড মনে রাখো, ইফের সাথে হচ্ছে আনলেস, যদি না, হ্যাঁ, যদি না, আনটিল, হ্যাঁ, যতক্ষণ না। as soon as, হতে না হতেই বা হতে না হতেই।
হতে না হতে খুবই কম আসে এগুলো, অ্যাজ সুন অ্যাজ এগুলো খুব কম আসে, কারণ আমি খুব ব্যাখ্যা করি না, জাস্ট বাংলাটাই লিখে রাখো, ঠিক আছে? এই চারটা জিনিসের শুধু বাংলাটা মনে রাখলেই চলবে। কি? ইফ, যদি, আনলেস, যদি না, নেগেটিভ, যদির বিপরীত নেগেটিভ, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কোনো কিছু হতে না হতেই, যেতে না যেতেই, দেখতে না দেখতেই, খেতে না খেতেই, এরকম যখন বোঝাবে তখন আমরা ইউজ করবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু শুধু, এই কয়েকটা শুধু বাংলা মনে রাখো, খুব একটা ডিপে প্রয়োজন নেই। আমি একটা প্র্যাকটিস সেশনে আসি, চলো সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হও, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। ওকে, সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হতো, দেখি তোমরা কেউ কেউ প্র্যাকটিস করতে পারো কিনা। সবাই একটু খাতা কলম নাও, কতটুকু পারলাম আমরা এখন দেখবো। বাচ্চারা সবাই খাতা নিয়েছো কি? বাচ্চারা সবাই খাতা কলম নিয়েছো? ওকে, দেখা যাক সবাই পারো কিনা। হ্যাঁ, সবাই হ্যাঁ খাতা নিয়েছে ভাইয়া, কিন্তু আপনি আমার নামই নেননি। হ্যাঁ, শিমুল তোমার নাম নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, চলো আমরা একটু দেখে অ্যান্সার করতে পারি কিনা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, কি বলছে। ছোট ছোট প্রশ্ন, এটা কিন্তু এই যে তোমাদের 18-19 বা এর আগে, মানে 20 সাল এর আগে কিন্তু প্রশ্নগুলো আসে নাই। হ্যাঁ, এইটিকে কানেক্ট কিন্তু নতুন টপিক, তোমাদের আগে প্রশ্ন কিন্তু কানেক্টেড ছিল না, এই জন্য হচ্ছে 5টা করে প্রশ্ন শুধু। কি বলছে দেখো, টিচিং ইজ সাচ আ প্রফেশন, টিচিং এমন একটা প্রফেশন বা চাকরি বা জব, ড্যাশ হেল্পস টু, দেখো এটা কি হবে, একটা রিলেটিভ প্রোনাউন। কারণ কি, এই যে প্রফেশনের জন্য রিলেটিভ প্রোনাউন কি হবে, বস্তু যেহেতু বা একটা বিষয়, মানুষ তো না যে তুমি হু দিবা, লিখে হবে হুইচ, লিখে যেতে পারে এখানে হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট, দ্যাট দিলে অ্যান্সার হবে, হুইচ দিলে অ্যান্সার হবে। তাহলে টিচিং ইজ সাচ আ প্রফেশন হুইচ হেল্পস টু বিল্ড আ নেশন, তাহলে শিক্ষকতা হচ্ছে এমন একটা পেশা যা একটা জাতি গঠনে সাহায্য করে। আর টিচার ইজ ড্যাশ আ গাইড ড্যাশ আ পায়োনির, এইটার জন্য একটা নতুন টার্ম মনে রাখা হচ্ছে বোথ অ্যান্ড। হ্যাঁ, এখানে একটু লিখে রাখো তোমরা, বোথ অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, উভয়। কি হবে? উভয়, বলি না, তিনি শিক্ষকও আবার তিনি চাকরিজীবীও, তিনি একজন ডাক্তারও, তিনি একজন বাবাও, এরকমভাবে দুইটা জিনিস যখন একসাথে বলি তখন হচ্ছে বোথ এবং অ্যান্ড ইউজ করি। তাই কি পাচ্ছি খেয়াল করতে, যে হি ইজ বোথ আ গাইড, তিনি একজন পথ পরিচালক, একজন পথ প্রদর্শক, অ্যান্ড আ পায়োনির, তিনি পাশাপাশি একজন শিক্ষকও। ঠিক আছে, হি হ্যাজ টু ডেডিকেট টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু, তাকে এই পেশাটাকে উৎসর্গ করতে হয়, ইন অর্ডার টু গাইড দ্য নেশন, পুরো জাতিকে কি করতে, জাতিকে পথ প্রদর্শন করতে, সুন্দর একটা দিকে নিয়ে যেতে। একটা শিক্ষকের কাজে কিন্তু পুরো, এই যে তোমরা ধরো এখানে ক্লাস করতেছো, তোমরা এই ধরো পাওয়ারপয়েন্টে প্রায় 2500 স্টুডেন্ট আছো, এই 2500 স্টুডেন্ট আমার কথা শুনে কি শিখলা, কতটুকু চেঞ্জ হলো, তোমার মধ্যে বুদ্ধিদীপ্ততা, তোমার মধ্যে মেধা, তোমার মধ্যে মননশীলতা কতটুকু আসলো, এটাই হচ্ছে শিক্ষকের উদ্দেশ্য। হ্যাঁ, ক্লাসের মধ্যে মজা থাকবেই, ব্যাপারটা এরকম না যে ক্লাস মানে একটা সিরিয়াস মোমেন্ট হইতে হবে, মার কাট, ব্যাপারটা এরকম না। ক্লাস ইজ আ প্লেস ওয়ার দেয়ার ক্যান বি এভরিথিং, দেয়ার ক্যান বি ফান, দেয়ার ক্যান বি সিঙ্গিং, দেয়ার ক্যান বি, শিক্ষক, সত্যি কথা বলতে একজন শিক্ষক কিন্তু সব পেশা জানতে হয়। শিক্ষকদের গানও শেখায়, শিক্ষকরাই নাচের শিক্ষক হয়, অনেক শিক্ষক আছে না নাচের শিক্ষক, অনেক শিক্ষক আছে হচ্ছে ধরো সে কি করবে, সে হচ্ছে তোমাকে নৈতিকতাও শেখায়, ধর্মও শেখায়। তার মানে শিক্ষক অনেক কোয়ালিটি থাকে, এবং শিক্ষক ক্লাস রিপ্রেজেন্ট করার জন্য অনেক সময় অনেক কিছু করে। ব্যাপারটা হচ্ছে এটা ভ্যারি করে।
ভার্সিটিতে আমাদের টিচাররা কিন্তু মজা করে আমাদের সাথে, হয়তো মানে আমি যেভাবে বলছি কথাটা এইভাবে বলছে না, কিন্তু ভার্সিটির টিচাররাও আমাদের সাথে মজা করে, আমাদের সাথে গল্প করে, আমাদের সাথে অনেক সময় জোকস শেয়ার করে, অনেক সময় জিনিসটাকে মানে কি বলে ইন্টার রিলেটেড করার জন্য, হ্যাঁ, আন্তঃসম্পর্ক স্থাপন করার জন্য স্টুডেন্ট টিচারের মধ্যে। আচ্ছা, তাই কি বলছে যে একজন শিক্ষককে তার এই পেশাটাকে জাতি গঠনে কি করতে হয়, জাতি গঠনে তাকে এই পেশাটাকে মানে আত্ম উৎসর্গ করতে হয়। তাই হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি, তাই তাকে বলা হয় একটি নতুন সমাজের কারিগর। তাই কি বলতে পারি, বলেছি না, সো অথবা দ্যাট ইজ হোয়াই, অথবা কি হতে পারে দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, ঠিক আছে, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে, ঠিক আছে, অনেকগুলো অ্যান্সার হতে পারে। সো দ্যাট ইজ হোয়াই, ডাজ অথবা দেয়ার ফর, এখানে অনেকগুলো অ্যান্সার কিন্তু হইতে পারে, আমি জাস্ট দুইটা লিখলাম। আচ্ছা, ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, তিনি যদি তার যেই কাজটাকে তিনি যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক যেই ডিসিপ্লিন আছে, নিয়ম শৃঙ্খলা আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। দেখো না, যদি বলছে না, যদি তিনি তার কাজকে অবহেলা করেন, তাহলে অ্যান্সারটা কি হবে, ইফ, রাইট, ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, আমাদের সামাজিক যেই নিয়ম শৃঙ্খলাগুলো এগুলো একদম নষ্ট হয়ে যাবে। টিচাররা যদি ঠিকঠাক না থাকেন তাহলে কিন্তু স্টুডেন্টটা ভালো কিছু শিখবে না, আর স্টুডেন্ট না শিখে আমার হচ্ছে তার ভবিষ্যৎটা না শিখেই গঠিত হবে। রাইট, গুড। দেখি আরেকটা প্রবলেম দেখি, এটা না, এটা দেখো, এই প্রবলেমটি দেখো, ডেঙ্গু ফিভার ইজ আ serious disease dash is caused by a kind of virus called dengue virus। কি বলছে খেয়াল করো, ডেঙ্গু ফিভার ইজ আ সিরিয়াস ডিজিজ, ডেঙ্গু একটা খুবই মারাত্মক রোগ, ড্যাশ ইজ কজ, যা ঘটে থাকে, রাইট, তাহলে ডেঙ্গুর জন্য কি নিবা, রিলেটিভ প্রোনাউন হুইচ, কি নিবা এখানে, হুইচ ইজ কজড বাই আ কাইন্ড অফ ভাইরাস কল্ড ডেঙ্গু ভাইরাস। ওকে, dash this virus was identified in Africa, now it has spread all over the world। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, আইডেন্টিফাই শব্দটার সাথে কি আসে, প্রথমত না, কোনো জিনিস চিহ্নিত করা, নিশ্চিত করা বা চিহ্নিত করা শুরুতে, তাহলে ফার্স্ট, অ্যাট ফার্স্ট, তাহলে কি বলতে পারি, অ্যাট ফার্স্ট, শুরুতে, একদম শুরুতে, দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, প্রথমে এই ভাইরাসটা আফ্রিকায় পাওয়া গিয়েছিল, বাট নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাহলে এখানে বলতে পারি কি, বাট নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু যদিও প্রথমে এই ভাইরাসটা, এই ডেঙ্গু ভাইরাসটা আফ্রিকায় পাওয়া গেছে, কিন্তু এটা বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। ড্যাশ ইন মোস্ট কেসেস ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রিমেডি, যদিও বেশিরভাগ রোগের ক্ষেত্রে বা বেশিরভাগ ডেঙ্গু ফিভারের ক্ষেত্রেই এটার ওষুধ রয়েছে, প্রতিষেধক রয়েছে, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, কিন্তু আমাদের এটা কি করা উচিত, আমাদের এটাকে মানে কি বলা যায়, বলো না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমাদেরকে আগে থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত। তাহলে কি হবে, যদিও ইন মোস্ট কেসেস ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রিমেডি, যদিও বেশিরভাগ ডেঙ্গু রোগের ক্ষেত্রেই বা ডেঙ্গুর কেসগুলোর ক্ষেত্রেই এর ওষুধ বা চিকিৎসা রয়েছে, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, এটাকে প্রতিহত করাটাই আমাদের ভালো, হ্যাঁ, আগে থেকে দমন করা ভালো, যেন মশা নাই হয়। ড্যাশ উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, ড্যাশ আমরা আমাদের বসবাসের জায়গা পরিষ্কার রাখি, উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ, আমরা সহজেই এই রোগ থেকে মুক্তি পেতে পারি। লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের জন্য রেখে দিলাম, ডেরিমিট বলেছে শেষেরটা সো হবে না, শেষেরটা সো হবে না, যদি বাক্যটা এখানে শেষ হয়ে যেত তাহলে সো দিতে পারতা, সো উই কিপ বা উই শুড কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, এতটুকু দিলে ঠিক ছিল, কিন্তু বাক্যটা দেখো আরেকটা ক্লজ আছে, যখন দুইটা ক্লজ দেখবা, দুইটা ক্লজ দেখলে এখানে বেশিরভাগ সম্ভাবনা কি হবে দেখো, দুটি ক্লজ থাকলে, যদি কমা দিয়ে দুই ক্লজ থাকে তাহলে কি অ্যান্সার হইতে পারে খেয়াল করো, দুটি ক্লজ হলে অ্যান্সার কি হইতে পারে, দুটি ক্লজের ক্ষেত্রে অ্যান্সার হইতে পারে ইফ হতে পারে, আনলেস হতে পারে, সিন্স অথবা অ্যাজ হতে পারে,
অথবা আনটিল হতে পারে, আনটিল হতে দুটো ক্লজ, হ্যাঁ আনটিল ইউ কাম আই উইল ওয়েট হিয়ার, আনটিল হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হতে পারে, এই হচ্ছে অপশন। লাস্ট এটা কি হচ্ছে, অর্থের সাথে যদি মিলে এটা উত্তর হচ্ছে ইফ হবে, যদি, যদি ইফ উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ। সো পারা যাচ্ছে কি এখন মোটামুটি। আমরা খুব বেশি ক্লাসকে লং করব না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। মূল আলোচনা বুঝতে পারলে আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো নিজের আরেকটু যদি একটু প্রশ্ন সলভ করো, আশা করি এগুলো খুব কঠিন জিনিস নয়। সবাই নোটগুলোকে গ্রুপে সাবমিট করে দিবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আজকে আমরা ছোট্ট ক্লাসের মাধ্যমে চেষ্টা করেছি পুরো জিনিসটাকে বুঝাই দিতে। তোমাদেরও কাজ থাকবে সুন্দরভাবে এগুলোকে, না আজকে সন্ধ্যার কোনো ক্লাস নাই তোমাদের, আজকে আর কোনো ক্লাস নাই। সো এখন তোমরা মাগরিব নামাজ পড়ে যার যার মতো করে পড়ায় বসে যাও। সো আজকে এই পর্যন্তই শেষ করছি। আশা করছি তোমরা এখন সেন্টেন্স কানেক্টর কনসেপ্টটা বুঝো, প্রবলেম একটু কয়েকটা প্রবলেম সলভ করলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।